দত্ত বাড়ির নষ্টাবু গল্পটির সপ্তম পর্ব শুরু করার পূর্বে একটা সতর্কবার্তা। প্রথমে কানে হেডফোন লাগিয়ে নিন। গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্তমনস্কদের উদ্দেশ্যে নির্মিত, তাই 18 বছরের নিচে হলে গল্পের পর্বটি এড়িয়ে যান। 2 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে ইরাবতী দত্ত হাঁসফাঁস করিতে থাকে কখন সুস্থ হবে, কে বাবার দেখাশোনা করবে, কে তাকে খাওয়াবে। এসব কথা ভেবে কুক্ষিগত সেই, কারণ অসুস্থ হয়ে পড়ে থাকলে যে তার চলবে না। তাই সুস্থতার নাটক সাজিয়ে বাবার সামনে এমন অভিনয় করলেন যেন সে সম্পূর্ণ সুস্থ। বাবাকে সেটা বুঝতেই দিলেন না। এদিকে বিদ্যালয়ের ছোট্ট সোনামণিরা তাদের দিদিমণিকে 2 দিন না পেয়ে খুবই আপ্লুত। দিদিমণির অসুস্থতা শুনে অনেকে বাড়ি অবধি এসে পৌঁছান, কারণ তারা যে তাদের দিদিমণিকে অনেক ভালোবাসেন। এই কোমল মনের ছোট্ট সোনামণিদের মন কেড়ে নিয়েছিল ইরাবতী দত্ত। তাই তো তাদের দিদিমণিকে এক মুহূর্ত ক্লাসে দেখতে না পেলে তাদের মন খারাপ হয়ে যেত। ভালোবাসার শব্দটা খুবই অদ্ভুত, তাই না? ভালোবাসা দিয়া পরকে যেমন আপন করা যায়, তেমনি ভালোবাসায় খারাপকেও ভালো করা যায়। আর ভালোবাসা পেলে কোমলমতি শিশুরাও তাদের ছোট্ট হৃদয়ের স্পন্দনে জায়গা করে দিতে পারে। তাই ইরাবতী দত্ত তার নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মানুষ এবং শিশুদের কল্যাণে নিজেকে উজাড় করে দিত। এটা যে গ্রামবাসীর মনে কতটা আনন্দের ঝড় তুলে দিত তা বলা বাহুল্য। দত্তবাড়ির বিশাল ঘরের এক কোণায় ছিল 10-12 ফিটের একটা রুম। সেই রুমটিতে থাকতো ইরাবতী দত্ত। পূর্বমুখী ছিল জানালা। চাঁদনি রাতে জানালার কাচভেদ করে আলোর ঝলকানিতে মুখরিত থাকতো রুমটি। দেয়ালের এক কোণায় ঝুলে আছে মৃত মা সোহিনী দেবীর বাঁধাই করা ছবিখানা। আলোর মৃদু স্পর্শ যখন সোহিনী দেবীর ছবিখানা ছুঁয়ে যেত, তখন মায়ের ছবিখানার সামনে দাঁড়িয়ে ইরাবতী দত্ত একা নিস্তব্ধে চোখের জল ফেলে যেতেন। শরীরের একটা অঙ্গ হারিয়ে গেলে নিজেকে যেমনটা নিঃস্ব মনে হয়, তেমনি মায়ের না ফেরার দেশে চলে যাওয়াটাকেও তদ্রূপ মনে হয়। ছোট ভাইটাও কাছে নেই। নিজের না বলা কথাগুলো কার সাথে শেয়ার করবে? নেই এমন কোনো বন্ধু যাকে তার মনের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো এক এক করে শেয়ার করবে। মাকে হারানোর পর বাবা কিসে ভালো থাকবে তার চেষ্টার কমতি কখন রাখতেন না। মাঝে মধ্যে মনটা খারাপ থাকলে বাবার সাথে 2-4টা কথা শেয়ার করতেন। মেয়ের একাকিত্বতা দেখে দত্তবাবু সইতে পারছিলেন না। ভাবছেন মেয়ে বড় হয়েছে, এবার তাকে বিয়ে দিয়ে তার একজন জীবনসঙ্গী নিয়ে আসা দরকার। আর কতদিন নিজের একাকিত্ব জীবন বয়ে বেড়াবে? তাই সিদ্ধান্ত নিল এবার মেয়েকে বিয়ে দেবার। এরপর অনতিবিলম্ব না করে পড়ন্ত বিকেলে সূর্যি মামা মেঘের আড়ালে লুকুনোর আগেই দত্তবাবু ইরাবতী দত্তকে ডেকে তার রুমে নিয়ে আসলেন। ইরাবতী দত্ত বললেন, আমায় কেন ডেকেছো বাবা? সন্ধ্যা নেমে আসলো বলে? হাতে এখনো অনেক কাজ পড়ে আছে, যা বলার জলদি বলো। দত্তবাবু বললেন, আয় মা, আমার পাশে একটু বস। সারাদিন স্কুল নয় সংসারের কাজ একা হাতে সামলিয়ে যাচ্ছিস। তোর সাথে যে ভালো করে 2-4টা কথা বলবো তার তো জো নেই। সারাদিন কাজ আর কাজ। মারে, আমি যে তোর কষ্ট আর সইতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে এবার বিয়ে দিয়ে একটা সুপাত্রস্থ করব। আর কতদিন একা থাকবি বল? তুমি যে কি বলো না বাবা, আমার কোনো কষ্ট হয় না। তোমার মতো এমন একজন বাবা যার ঘরে আছে, তার আবার কষ্ট কেন হবে বলো? দত্তবাবু বললেন, দেখ রে মা, আমি আর কতদিন বেঁচে থাকবো? একদিন না একদিন তো এই পৃথিবী ছেড়ে আমাকেও চলে যেতে হবে। পৃথিবী ছাড়ার আগে তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। তোদের মা মারা যাবার পর তোরা এবং গ্রামবাসী মিলে আমাকে আবার বিয়ে করাতে কতই না পীড়া দিয়েছিলি। আমি তোর আর অশোকের কথা ভেবে বিয়েতে রাজি হইনি। আজও আমি আমার প্রাণপ্রিয় সৈনী দেবী তোদের মায়ের স্মৃতি আঁকড়িয়ে বেঁচে আছি।
আর যে কয়দিন বেঁচে থাকবো তোদের মায়ের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। ইরাবতী দত্ত বললেন, বাবা, আমি জানি তুমি মাকে খুব ভালোবাসতে। মায়ের এবং আমাদের কথা ভেবে তুমি বিয়ে করনি। আমাদের দুই ভাই বোনকে মায়ের আদর দিয়ে ছোট থেকে বড় করেছো। তবে বলি কি বাবা, আমাকে আর কয়টা দিন সময় দাও। অশোক পড়াশোনা শেষ করে বিদেশ থেকে বাড়ি আসুক, তখন না হয় ভেবে দেখবো। আমার আদরের ছোট ভাইটিকে রেখে তো আর আমি বিয়ে করতে পারি না। তখন দত্তবাবু বললেন, ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। তবে এও বলে রাখি, তোর পছন্দের কোনো ছেলে থাকলে আমায় বলতে পারিস, আমি তাতে বাধা দেব না। তখন ইরাবতী দত্ত বললেন, ঠিক আছে বাবা, থাকলে বলবো। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে নি। এই বলে ইরাবতী দত্ত বাড়ির উঠোন ঝাড় দিতে চলে গেলেন। এর 1 মাস পর একদিন ইরাবতী দত্ত ছোট সোনামণিদের ক্লাস শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ করে পথে দেখা হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসা অনন্ত বর্মনের সঙ্গে। কিন্তু কেউ কাউকে চিনতে পারেননি। চিনবেই বা কেমন করে? ইরাবতী দত্তের 4 বছর বয়সে গানের ক্লাসে অনন্ত বর্মনের ভালোবাসার কথায় রাগান্বিত হয়ে সে যে তাদের সম্পর্কে বিঘ্নিত ঘটেছিল, তারপর থেকে তাদের দুজনের মাঝে আর কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তাই বেখেয়ালিপনায় পাশ কাটিয়ে ইরাবতী দত্ত বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু ইরাবতী দত্তকে দেখার পর অনন্ত বর্মনের কেন জানি মনে হলো সেই ইরাবতী দত্তকে বহুকাল থেকে চেনে, কিন্তু মনে করতে পারছে না কোথায় দেখেছে। পথে যেতে যেতে হঠাৎ মনে পড়ল গানের ক্লাসের সেই ছোট্ট মেয়েটির, যার নাম ছিল ইরাবতী দত্ত, যাকে আমি গানের ক্লাসে ভালোবাসার কথা বলেছি বলে রেগে মেগে আগুন হয়ে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। হয়তো সেই মেয়েটি হবে। তার ঠোঁটের নিচে একটা বড় কালো তিল ছিল। যদি তাই থাকে তাহলে আমি নিশ্চিত ইরাবতী দত্তই হবে। এই ভেবে পিছন ফিরে তাকাতেই দেখে ইরাবতী দত্ত তাদের বাড়ির সামনে পৌঁছে গেল। প্রিয় দর্শক, দত্ত বাড়ির নষ্টাবো গল্পের পর্বটি তাহলে আজ এই পর্যন্তই। গল্পের বর্ণবিন্যাসে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তা মার্জনীয়। গল্পটির রচনায় ও সম্পাদনায় আমি কেএল দাস প্রান্ত নিজেই। গল্পের 7 নম্বর এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক পেলে মোটিভেট হই আর গল্পের নতুন নতুন এপিসোড লেখার উৎসাহ পাই। ও হ্যাঁ, অবশ্যই এসটি কুটুম গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কিন্তু সাবস্ক্রাইব করলে কি হয় বলুন তো? আমার গল্প আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে গল্পের পরবর্তী এপিসোডের নোটিফিকেশন পেতে অপেক্ষায় থাকুন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।